দীর্ঘ এক রাত ঘুমায়নি শামীমা বেগম। রাতভর নিজের অন্যায়ের কথা ভেবে অনুতপ্ত হয়েছে। অনুশোচনার ঝড়ে নিঃশেষে ছেলের একটা ক্ষতি করে তবেই থেমেছেন তিনি। এতদিন অন্যের মেয়েকে বউ করে এনে অত্যাচার করেছেন, আর এখন তার ছেলেই পুলিশ কাস্টাডিতে থেকে অত্যাচারের শিকার হচ্ছে নিশ্চিত। শুধুমাত্র ছেলেকে বিপদে ফেলেই আজ শামীমার বুঝ হলো সানজিদার কথা মেনে নিয়েছেন তিনি। সকালবেলায় প্রস্তুত হয়ে বের হলেন ঘর থেকে। বেলা বেজে গেছে 10টা। নুহাস আগে থেকেই সানজিদাকে জানিয়ে দিয়েছে পুলিশ কাস্টাডিতে বেশি দিন রাখার নিয়ম নেই। জিজ্ঞাসাবাদ ও তদন্তের খাতিরে অল্প সময় অপরাধীকে কাস্টাডিতে রাখা হয়, তাই যত দ্রুত সম্ভব শামীমাকে বুঝিয়ে ফেলতে সানজিদাও প্রস্তুতি নিয়ে রেখেছে। যা করার আজকের মধ্যেই করতে হবে। শামীমা না বুঝলে আরেকবার বুঝাবে। ঝামেলা সব শেষ করে সাইমনকে ফিরিয়ে আনা প্রয়োজন। সারাদিন এদিক ওদিক ছোটোছুটি করা লাগবে ভেবেই রান্নাবান্না করে রেখেছে আগেই। শামীমা ঘর থেকে বের হতেই সানজিদা ভালোভাবে পরখ করল তাকে। চোখ দুটো লালচে হয়ে আছে। সানজিদা লক্ষ্য করতে স্মিতে হেসে জিজ্ঞেস করল, কি ভাবলেন আপনি? শামীমা থমথমে স্বরে বললেন, আমি রাইসার সাথে দেখা করব, মাপ চাইব ওর কাছে, বলবো মামলা যেন তুলে নেয় ও। নিজের ভুল বুঝে মন থেকে মাপ চাইবেন, নাকি স্রেফ ছেলেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে? যদি মন থেকে অনুতপ্ত হয়ে থাকেন তবেই যাবেন, নয়তো দরকার নেই। শামীমা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আমি সত্যিই ক্ষমা চাইব ওর কাছে নিজের সব অন্যায়ের জন্য। তাতে যদি ও আমার ছেলেটাকে মাফ করে দেয় তাহলে আমি এক্ষুনি যেতে রাজি আছি। প্রয়োজনে ওর পায়ে পড়ব, কিন্তু সাইমনকে জেল খাটতে দিব না। আমার দোষে আমার ছেলে কেন শাস্তি পাবে? ঠিক আছে, আমি নিয়ে যাব আপনাকে রাইসার বাসায়। ওদের বাড়িতে গিয়ে কোনো হম্বিতম্বি করবেন না কেমন? ভদ্রলোকেরা আবার সেসব পছন্দ করে না। সুযোগ পেয়ে ইচ্ছে মতো খোঁচাতে ছাড়ছে না সানজিদা। তবে আজ বিপরীতে জবাব দেওয়ার মুরত নেই শামীমার। তার অহংকার আর জেদেই শেষ পর্যন্ত পতনের মুখে নিয়ে এসেছে তাকে। আজ সকলের বিপরীতে তিনি দুর্বল ও নিঃস্ব প্রতিদ্বন্দ্বী। এমনকি সাইমনও এখন মায়ের পক্ষে কথা বলবে না। মিলেমিশে থাকলে হয়তো ছেলে আর ছেলের বউ দুজনেরই ভালোবাসা পেতেন। কিন্তু হলো কি, নিজের অহংকারের কারণে আজ সকলের সামনে নিচু হয়েছেন তিনি, বাধ্য হয়েছেন হার মানতে। এমন একটা মুহূর্ত শামীমা নিজের স্বভাব ত্যাগ করতে পারলেন না। সন্দিহান হয়ে প্রশ্ন করে বসলেন, কিন্তু তুমি রাইসার বাসার ঠিকানা জানো কিভাবে? সানজিদে ইতস্তত করল না, জবাব আগে থেকে সাজিয়ে রেখেছে সে। বলল, আপনার আগে আপনার ছেলে মাফ চেয়েছে রাইসার কাছে। আমার ফোন দিয়ে কল করেছিল, তাই রাইসার নাম্বার সহজে পেয়ে গেছি। এরপর ঠিকানা পাওয়া কঠিন কিছু না। শামীমা বুঝতে পেরেছেন, এমন ভঙ্গিতে মাথা নাড়লেন। সানজিদা পুনরায় বলল, তাহলে যাওয়া যাক। শনিবার ভার্সিটি বন্ধই থাকে, তাই বাসাতেই ছিল শোয়েব। গতকাল সাইমনের বাসায় কি হয়েছে ইতিমধ্যেই সেই খবর শোয়েবের কানে পৌঁছে গেছে। আপাতত নিজের উৎফুল্লতা চেপে বহু কষ্টে স্বাভাবিক আছে সে। ঘড়ির কাঁটা টিকটিক করে 11টার ঘরে পৌঁছেছে। ভুরু যুগল কুঁচকে সেই সময়টাই দেখছিল শোয়েব, আর ভাবছে শামীমা বেগম এখনও কেন এলো না। রাইসা চামচ দিয়ে সিদ্ধ ডিম খাওয়াচ্ছিল সুস্মিকে। শোয়েবের কীর্তি দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? বারবার সময় দেখছেন কেন? কোথাও যাবেন নাকি? শোয়েব ঘড়ির থেকে নজর ফিরিয়ে মামের দিকে তাকালো। অতঃপর একটা মিথ্যা কথা বলে ফেলল, না, কোথাও যাওয়ার জন্য না, একটা কল আসার কথা ছিল, তাই আর কি। শোয়েবের সে কলটাই এলো বোধ হয়। সানজিদাকে আগেই লোকেশন পাঠিয়ে রেখেছিল বিধায় কোনো সমস্যা ছাড়াই হাজির হলো তারা। তিন্নি বেগম গিয়ে দরজা খুলে দিলেন। অচেনা অজানা দুজন মানুষকে দেখে থতমত খেলেন। বিভ্রান্ত হয়ে প্রশ্ন করলেন, আপনারা কারা? কাকে চাচ্ছেন? শামীমা সালাম দিল, এরপর জিজ্ঞেস করল, রাইসা আছে? রাইসা সবে সুস্মিকে খাইয়ে উঠেছিল। পরিচিত কণ্ঠস্বরটা পেয়ে হৃৎপিণ্ড ধুক করে উঠল। হাত থেকে ঠাস করে পড়ে গেল পেয়ালা আর চামচটা। মাটিতে পড়ে শব্দ তুলল সাথে সাথে।
তিন্নি বেগম একরাশ বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে তাকালেন। এরপর কণ্ঠস্বর উঁচিয়ে বললেন, রাইসা দেখো তো, তোমার কেউ এসেছে বোধহয়। রাইসা চোখ দুটো খিসে বন্ধ করে ফেলল। সে কোনোদিনও চায়নি এভাবে অতীত দরজায় এসে কড়া নাড়ুক, কিন্তু হলো সেটাই। আর এখন রাইসার পা দুটো নড়ছেই না সামনে যাওয়ার জন্য। প্রশান্তির শ্বাস ফেলে উঠে দাঁড়ালো শোয়েব। ট্রাউজারের পকেটে দুহাত গুজে হেঁটে আসলো রাইসার পাশে। কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোমার অতিথি এসেছে, ভেতরে ডাকবে না? রাইসা চোখ খুলে তাকালো শোয়েবের দিকে। চক্ষুদয়ে পানি টলমল করছে। ভেবে নিয়েছে শামীমা বেগমের সাথে সাইমনও এসেছে, তাই সামনে যেতেই চাইছে না। সে কান্না ভেজা কণ্ঠে বলল, আমি ওদের সামনে যাব না। আশ্চর্য, একজন মানুষ এসেছে, তুমি কেন তার সামনে যাবে না? অন্যায় কি তুমি করেছ যে ওদের সাথে চোখে চোখ মেলাতে তোমার কষ্ট হবে? হুম, অন্যায় যারা করেছে তারা অনুতপ্ত হবে তোমাকে দেখে। রাইসা নিজেকে সামলাতে পারছে না, হাত পা কাঁপতে শুরু করেছে। সব দুহাতে আগলে নিয়েছে। ওকে বলল, রিল্যাক্স রাইসা, আমি আসি তো তোমার সাথে, এত টেনশন করছো কেন? তুমি শুধু শোনো ওরা কি বলে, বাকিটুকু সামলানোর জন্য আমি আসি। এরপরে চেঁচিয়ে বলল, মা ওদেরকে ভেতরে আসতে বলো। তিন্নি বেগম মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না। শামীমা ও সানজিদাকে ডেকে ঘরে দরজা আটকে দিলেন। এরপর ঘরে গেলেন আনিস সাহেবকে বিষয়টা জানাতে। সানজিদা শামীমাকে ড্রয়িং রুমে নিয়ে এলেন। শামীমা প্রথমে আশপাশটা তাকিয়ে দেখলেন ভালো মতো। সব কিছুতেই রুচিশীলতার ছাপ স্পষ্ট। সাজসজ্জা দেখতে দেখতে নজর গেল সোফায় বসে থাকা 4 বছর বয়সী মেয়েটার দিকে। আরামসে পা দুটো নাড়াচ্ছে আর গেমস খেলছে। কাঁধের একটু নিচ অব্দি চুলগুলো, 2 সাইডে ঝুটি করা, তার উপর গোলাপি জামা পরা, একদম সিজুকার মিনি ভার্সন লাগছে। শামীমা বেগম দেখে শোয়েব রাইসাকে ছেড়ে দাঁড়ালো। এরপর রুক্ষ স্বরে বলল, আপনারা এখানে হঠাৎ কী কারণে এসেছেন? শামীমা এক পলক তাকিয়ে মাথা নুয়ে ফেলল। শুকনো ঢোক গিলে মিনমিনে বলল, আমি রাইসার সাথে একটু কথা বলতে এসেছিলাম। শোয়েব খুব আড়ম্বরতার সাথে বলল, আমার বউয়ের সাথে আপনাদের কি কাজ? রাইসা শোয়েবের হাত চেপে ধরে ইশারা করলো থামতে। এই লোক কি সেসব শোনে? শামীমা বেগম ইতস্তত করছে দেখে শোয়েব রাগ ঢাকিন মুখের ওপর বলল, এখন আমাকে অন্য ঘরে যেতে বলবেন না। আমার বউয়ের সাথে একা কথা বলার সুযোগ আমি আপনাকে কখনো দেব না। যা বলার আমার সামনে বলবেন। একা সুযোগ দিলেই যদি কিছু করে বসেন। আগেও চেষ্টা করেছেন, তাই আমি আপনাকে বিশ্বাস করি না। রাইসার অবস্থার পরিবর্তন হয়েছে। এখন আর এত কঠিন লাগছে না, সবটা একটু স্বাভাবিক হয়েছে। তন্মধ্যে শোয়েবের এহেন কথাবার্তায় অতিষ্ঠ শ্বাস ঝাড়ল। বলল, উফ থামুন, পুরো কথাটা তো শুনি আগে। আর আপনি আমার সাথেই থাকবেন, হয়েছে এবার? শোয়েব কাঁধ উঁচিয়ে বলল, ওকে ফাইন, এবার উনি কি বলতে চায় শোনো। রাইসা ঘুরল শামীমার বেগমের দিকে। জিভে ঠোঁট ভিজিয়ে কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক করে বলল, আপনি আমার কাছে কেন এসেছেন? আবার নতুন তামাশা করতে? শামীমা খুব ধীর স্বরে বলল, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি, নিজের ভুলের জন্য। রাইসা যেন আকাশ থেকে মাটিতে ধপ করে পড়ল। পলকহীন ড্যাব ড্যাব করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। শোয়েবের শব্দ পেয়ে হুঁশে ফিরতেই অবিশ্বাসের সাথে প্রশ্ন করল, মাপ চাইতে এসেছেন আমার কাছে? আমি ঠিক শুনছি নাকি ভুল? শামীমা কান্না আটকে থেমে থেমে বলল, হ্যাঁ সত্যি মাপ চাইতে এসেছি। তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। বন্ধা বলে 1000টা বাজে কথা শুনিয়েছি। আমার ছেলে কোনো প্রতিবাদ করেনি বলে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেও 2 বার ভাবিনি। আরও অনেক অনেক অন্যায় করেছি, যা বলে শেষ করা যাবে না। ওই সব কিছুর জন্য আমাকে মাফ করে দাও রাইসা, প্রয়োজনে আমি তোমার পায়ে পড়ছি। শামীমা সত্যি সত্যি ঝুঁকতে নিয়েছিল পা ধরার জন্য। রাইসা হতভম্ব হয়ে পিছে সরে গেল 2 কদম। শামীমাকে আটকালো, হড়বড়িয়ে বলল, কি করছেন কি? পা ধরবেন না আমার, আপনি বয়সে আমরা অনেক বড়। শামীমা হিসকি তুলতে তুলতে বললেন, তাহলে আমার ছেলের ওপর থেকে মামলাটা তুলে নাও। রাইসা দ্বিতীয় দফায় বিস্মিত হলো, হতবিহ্বল হয়ে অস্ফুটে বলল, মামলা? শামীমা বললেন, হ্যাঁ মামলা।
দেখো, আমরা মানছি তোমার সাথে আমরা অন্যায় করেছি, তাই বলে নারী নির্যাতনের মামলা দিয়ে দিয়েছ। আমার ছেলেটা তো মাফও চেয়েছে তোমার কাছে, আমিও মাফ চাইছি। এবার তো মামলাটা তুলে দিতে পারো। এরপর আমরা তোমার সামনেও আসবো না। হাত জোর করছি তোমার সামনে, আমার ছেলেকে জেল থেকে বের করে দাও। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। রাইসার মাথায় কিছুই ঢুকছে না। যেখানে সে কোনো মামলাই করেনি, সেখানে মামলা তুলে দেওয়ার কথা আসলো কোত্থেকে? কিছুক্ষণ ভাবতে উত্তর মিলল। শোয়েব মিটিমিটি হাসছে। এতে আরও নিশ্চিত হলো রাইসা, কিন্তু কারোর সামনে শোয়েবকে কিছু বলল না। শামীমাকে উদ্দেশ্য করে বলল, আপনি বসুন, আমি দেখছি ছাড়ানো যায় নাকি। এরপরে শোয়েবের হাত ধরে টেনে টুনে ড্রয়িং রুমে নিয়ে গেল। নিজেদের ঘরে গিয়ে দরজা ভিড়িয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, এটা আপনার কাজ তাই না? সব বোকা বোকা ভান ধরে বলল, কোনটা আবার আমার কাজ? রাইসা কাঠখোট্টা গলায় বলল, একদম আলাভোলা সাজবেন না, আমি জানি কাজটা আপনি করেছেন। লয়ার, পুলিশ সবার সাথে আপনার পরিচয় আছে, আর আপনি সুযোগের সদ্ব্যবহার করে সাইমনকে জেলে ঢুকিয়েছেন। স্বীকার করেন? সব কপালে ভাঁজ ফেলে বলল, হ্যাঁ করেছি। সো হোয়াট? দেশে নারী নির্যাতনের আইন আছে, আর আমি সেটা প্রয়োগ করেছি। এখানে অন্যায়ের তো কিছু দেখছি না। রাইসা অনুনয় সুরে বলল, দেখুন, আমাদের সবার জীবন এখন আলাদা আলাদা। আমি আপনার সাথে সংসার করছি, আর সাইমন সানজিদার সাথে। তাহলে কেন আমরা অন্যের জীবনের সমস্যা সৃষ্টি করতে যাব বলুন? সানজিদা মেয়েটার উপর কি যাচ্ছে সেটাকে একবার ভেবে দেখেছেন? শোয়েব নিরুদ্বেগ বলল, সাইমন সানজিদার সাথেও একই কাজ করেছে, তাই এই মামলাতে সানজিদার কোনো সমস্যা নেই, যত সমস্যা তোমার হচ্ছে। রাইসা কাছাকাছি এগিয়ে এসে শোয়েবের গালে হাত রাখল, চোখে চোখ মিলিয়ে বলল, সাইমনের সাথে আমার কথা হয়েছে। এই ব্যাপারটা আপনার সহ্য হয়নি, তাই না? দেখুন, আমি কিন্তু ওর সাথে কথা বলতেই চাইনি। আপনি বাধ্য করেছিলেন যেন সাইমন আমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায়। এরপর দেখা হয়েছে, সেটা জাস্ট অনিচ্ছাকৃত। যা যা কথা হয়েছে সব আমি আপনাকে বলেছি। আপনার ইচ্ছের বিরুদ্ধে না জেনে কোনো ভুল পথে পা বাড়ায়নি সুস্মির বাবা। তাহলে এই ব্যাপারটি নিয়ে আপনি কেন আমার সাথে এমন করছেন? শোয়েবের কপালে ভাঁজ মিলিয়ে গেল। অদ্ভুত নজরে পরখ করলো বউয়ের প্রতিক্রিয়া। প্রশ্ন করলো, হ্যাঁ আমি জানি তুমি আমার থেকে কোনো কিছু লুকাওনি, কখনো লুকাইও না। তাই বলে এই ছোট্ট একটা ব্যাপারে এত ইমোশনাল হতে হবে? রাইসা কাঁদো কাঁদো হয়ে বলল, কারণ আমার মনে হচ্ছে আপনি আমাকে অবিশ্বাস করছেন। এতে অবশ্য আপনার দোষ নেই। আপনার সাথে অতীতে এমন কিছুই ঘটেছে যাতে ট্রাস্ট ইস্যু হওয়া স্বাভাবিক। আমার মনে হচ্ছে আপনি অবিশ্বাস থেকে সাইমনকে আমার থেকে দূরে রাখতে এসব করেছেন। সব হেসে ফেলল, দু হাতের আজলায় রাইসার মুখখানা তুলে কাছে এনে চুমু খেলো, কপালে বলল, দূর পাগলি, অতীতের ঘটনা মাথায় রেখে আমি তোমাকে অবিশ্বাস করবো এটা ভাবলে কি করে? আমি বিশ্বাস করি তোমাকে। তোমার মতো স্বচ্ছ মনের জীবনসঙ্গী হলে ট্রাস্ট ইস্যু হওয়ার প্রশ্নই আসে না। আমি সাইমনকে এসবের জন্য জেলে ঢুকাইনি। আমি তো শুধু চেয়েছিলাম মিসেস শামীমা বেগম নিজের ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিক তোমার কাছে, ব্যাস এইটুকুই। রাইসার চোখের পাতা কাঁপছে। শোয়েবের দিকে তাকে বলল, সত্যি বলছেন? আমাকে বিশ্বাস করেন আপনি? চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাকে অবিশ্বাস করে এসব করেননি তো? একদম না। কান্না থামিয়ে স্বস্তির শ্বাস ফেলল রাইসা। বলল, আমার জন্য ব্যাপারটা খুবই দুঃখজনক হতো যদি জানতাম আপনি আমাকে বিশ্বাস করেন না। তাহলে বলা যায় আপনি যে উদ্দেশ্যে কাজটা করেছেন সেটা পূরণ হয়ে গেছে। এবার সাইমনকে জেল থেকে বের করার ব্যবস্থা করুন। শোয়েব হেয়ালি করে বলল, যদি বের না করি ওরা আমাদের বাসাতেই বসে থাকবে। আমি জাস্ট সানজিদার কথা ভেবে বলছি। ও ওপর ওপর যতই স্বাভাবিক থাকুক, মনে মনে ঠিকই দুশ্চিন্তা করছে। না, এখন ছাড়ানোর মুড আসছে না। রাইসা সূচক শব্দ করে বলল, কী সব শুরু করলেন? ষড়যন্ত্র করে আমাদের বাসা পর্যন্ত এনে ছেড়েছেন সাইমনের মাকে, তাও আমার কাছে মাফ চাওয়ার জন্য। এবার ছাড় দিন। আর মামলা দিয়ে জেলের ভাত খাওয়াতে চাইলে সেটা ডিভোর্সের পরপরই করতে পারতাম। আমি করিনি, ছেড়ে দিয়েছি ওদের। এখন এতদিন পর এসে আইনি জটিলতায় জড়ানোর কোনো দরকারই দেখছি না। সাইমন যদি নিজের ভুল সত্যি বুঝে থাকে, সঠিক পথে আসে,
তাহলে ওকে ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। শোয়েব ভেবে চিনতে বলল, 2 দিন আরও থাক, এরপর ভেবে দেখব। রাইসা তপ্ত শ্বাস ঝেড়ে বলল, তাহলে আমি সাদমান ভাইয়াকে বলি। কাকতালীয়ভাবে নাম নিতে না নিতেই সাদমানের ফোন এসে হাজির। শোয়েব রিসিভ করতে দেরি, ওপাশ থেকে সাদমানের হম্বিতম্বি শুরু হতে দেরি নেই। কী ব্যাপার ভাই, কাজ হয়নি তোদের? এভাবে পুলিশ কাস্টাডিতে বেশিক্ষণ আটকে রাখার নিয়ম নেই। সেখানে অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়, আর আমাদের মহামান্য অপরাধী সব অপরাধ স্বীকার করে বসে আছে। দ্রুত ঝামেলা সলভ না হলে এটা কারাগারে ঢুকে যাবে। সব হাসতে হাসতে বলল, ও মনে হয় কারাবাসের সম্পূর্ণ প্রিপারেশন নিয়েই ফেলেছে। নিক, কিন্তু তোর মনে রাখতে হবে তুই সানজিদাকে কি ওয়াদা করেছিলি। হ্যাঁ, মনে আছে আমার, অবশ্য কাজও হয়ে গেছে। সানজিদা শামিমাকে বুঝিয়ে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। তিনি মাফও চেয়েছে, কথা বলার ধরনে মনে হচ্ছিল আসলে অনুতপ্ত হয়েছে। সাদমান দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, তাহলে একটাকে শিক্ষা দিতে পারলাম আমরা। এবার থানায় আয়, বাকি ঝামেলা শেষ করে ফেলি আজই, আস্থা। বলে শোয়েব কল কাটলো। পরপর রাইসাকে উদ্দেশ্য করে বলল, দেখেছ, শামিমা বেগম তোমার পা ধরতেও মাফ চাইতে রেডি ছিল। ঠিক এভাবেই যারা আমার বউয়ের সাথে অন্যায় করবে তাদেরকে আমি আমার বউয়ের পায়ের নিচে এনে ফেলব। বুঝে গেছি আমি। এবার বলুন, আপনি কি থানায় যাবেন নাকি কলেই কাজ হয়ে যাবে? থানায় যেতে হবে, তুমিও যাবে, চলো। আফটার অল মামলা তোমাকেই লাগবে। সাদমান কল কাটতেই পাশ থেকে বর্ষা বলল, হলো কথা, কি যে শুরু করেছো না তোমরা? বেচারাকে শেষমেশ নারী নির্যাতনের কেসে জেলে ঢুকেই ছাড়লে। সাদমান অবাক হওয়ার ভান করে বলল, বেচারা? কে বেচারা? যারা বউকে বেচারি বানিয়ে রাখে তারা কখনো বেচারা হতে পারে না। অ্যান্ড অফকোর্স ওদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। বর্ষা ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ বুঝেছি, আর জ্ঞান ঝাড়তে হবে না। সাদমান টুপ করে বর্ষার গালে একটা চুমু খেয়ে বলল, বউ হলো চুমু খাওয়ার জিনিস, বেশি বেশি আদর করার জিনিস, মারার জিনিস নয়। বউদের মারধর করা অন্যায়, আর যারা এই অন্যায় করে তাদেরকে একটু জেলের বাতাস তো খাওয়াতেই হয়। শোয়েব শার্ট প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়েছে। রাইসা রুমে বসে বোরকার হিজাব বাঁধছে। শোয়েব ড্রয়িং রুমে এসে দেখল শামিমা বেগম তিন্নি বেগমের সাথে কথা বলছে। তাদের কথাবার্তা শুনে আন্দাজ করলো শামিমা নিজের আসল পরিচয় দেয়নি। শোয়েব গলা খাকারি দিল, বলল, রাইসা রেডি হচ্ছে, এরপরই আমরা বের হব। সুস্মি সানজিদার সাথে কথা বলায় ব্যস্ত ছিল। বাবার কথায় মুখ তুলল, হাতের ফোনটা ছুঁড়ে এক সাইডে ফেলে সোফার উপরে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে বলল, পাপা আমিও যাব। শোয়েব এসে কোলে নিল মেয়েকে, বলল, আচ্ছা চলো তাহলে তোমাকেও রেডি করে দিই। তিন্নি বেগম জিজ্ঞেস করলেন, কোথায় যাবি রে তোরা? শোয়েব উত্তর দিল, একটা কাজ আছে, বের হবো আম্মু, আসতে আসতে দুপুর হতে পারে, যদি দেরি হয় তোমরা দুজন খেয়ে নিও। তিন্নি বেগম হেসে সায় জানালেন। তখনই রাইসাও বেরিয়ে এলো ঘর থেকে। এসে তিন্নি বেগমকে বলল, আজকের রান্নাটা করা হলো না মা? আসতে আসতে কত দেরি হয় কে জানে। তিন্নি বেগম অমায়িক হেসে বললেন, কোনো ব্যাপার না, কাজ আছে বলেই তো যাচ্ছ, সমস্যা নেই, রান্না আমি করে রাখবো, সাবধানে থেকো, কেমন? শামিমা বেগম অভিভূত নজরে দেখছেন ওদের হাসি খুশি পরিবারটাকে। শোয়েব নিজের মাকে সম্মান করে, কিন্তু সেই সম্মান ওদের সংসারে ঝামেলা সৃষ্টি করছে না। সবাই নিজ নিজ জায়গা থেকে ঠিক আছে। তিন্নি বেগমও পুত্রবধূর যাওয়ার কথাটা সহজভাবে মেনে নিলেন। এইরকম তাদের ঘরে হলে তিনি নিশ্চিত রাইসাকে রান্না করে যেতে বলতেন। এমন ছোটোখাটো ব্যাপারগুলো যে মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িয়ে দেয়, এই ব্যাপারটা কোনোদিনও বোঝার চেষ্টা করেননি শামিমা বেগম। জীবনের দারুণ একটা শিক্ষা নিয়ে শোয়েবদের বাসা থেকে বের হলেন তিনি। সাথে বাকিরাও। শোয়েব নিচে নেমে গাড়ি বের করলো, নিজে বসলো ড্রাইভিং সিটে। পাশের সিটে রাইসা সুস্মিকে কোলে নিয়ে বসেছে, আর পিছনের সিট দুটোতে সানজিদা ও শামিমা। গাড়ি পিচঢালা রাস্তা পেরিয়ে থানার পথে এগিয়ে গেল। সমস্ত ঝামেলার অন্তিম পথ কি সেখানেই? সাদমান আগে থেকে এসে বসে আছে থানায়। নুয়াসের সামনে থাকা টেবিলের অপর পাশে দুটো চেয়ার পাশাপাশি রাখা, তন্মধ্যে একটায় বসে আছে সাদমান। কিছু একটা নিয়ে কথা বলছে দুজনে। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করলো শোয়েব ও রাইসা।
শোয়েবের কোলে সুস্মি, তাদেরকে দেখামাত্র উঠে দাঁড়ালো নুহাস ও সাদমান। গিয়ে কুশল বিনিময় করলো দুজনের সাথেই, কোলেও নিল সুস্মিকে। কথাবার্তা শুনে রাইসা স্পষ্ট বুঝল থানার এএসপিটাও শোয়েব, সাদমানের পূর্ব পরিচিত। তুমি করেই কথা বলছে একে অন্যের সাথে। শোয়েব রাইসা দুজনেই নুহাসের থেকে বয়সে ছোট, তবে সম্পর্কের সম্মান রক্ষার্থে নুহাস ভাবি ডাকলো রাইসাকে। বলল, তো ভাবি, আপনারা কি এই কেসটার জন্য এসেছেন? রাইসা তাকালো শোয়েবের দিকে, দৃষ্টিতে কাকুতি, যেন শোয়েব নিজে থেকেই বলে। শোয়েব বুঝলো তার কথা, নুহাসকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এই কেসটার জন্যই। সাইমনকে ছেড়ে দাও ভাইয়া। নুহাস কথাটা শুনে রাইসার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আপনারা কি একই মত ভাবি? রাইসা ওপর নিচ মাথা নাড়ল। সাদমান বলল, ভাবি, আপনি এসে বসুন এখানে, আমরা বসে কথা বলি, দেখি কিভাবে এই কেস সলভ করা যায়। রাইসা অদ্ভুত নজরে তাকালো সাদমানের দিকে। কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না, তবে গিয়ে বসলো চেয়ারটায়। পাশের চেয়ারটায় শোয়েব বসে পড়ল। কনস্টেবল কোথা থেকে যেন একটা চেয়ার এনে দিল সাদমানের জন্য। সে বসতে বসতে বলল, সাইমনের মা আর বউ কই? ওরা আসেনি নাকি বাসাতেই রেখে এসেছিস শোয়েব? শোয়েব প্রত্যুত্তরে বলল, মাথা খারাপ, নিয়ে এসেছি সাথে, বাইরে গাড়িতে বসে আছে, ভেতরে নিয়ে এলে বুঝে যাবে সব। নুহাস বলল, ভালো করেছ। সাইমন এখন পর্যন্ত নিজের পরিস্থিতি নিয়ে কোনো ক্ষোভ দেখায়নি, জাস্ট আফসোস করেছে, ওর ধারণাও ভুল করেছে, সেই ভুলের শাস্তি পাচ্ছে। রাইসা আকবরী বলল, সাইমন নিজের ভুল বুঝেছে ভাইয়া, যত নষ্টের গোড়া তো ছিল ওর মা, এখন আশা করছি উনিও শুধরেছে। পুরনো কথা নিয়ে আর ঘাটাঘাটি না করাই ভালো, ছেড়ে দিন সাইমনকে। নুহাস প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, দেখুন ভাবি, কেস হোক বা হোক, সাইমন অন্যায় করেছে, আইনের দৃষ্টিতে সে এবং তার মা অপরাধী, সাধারণ কোনো ব্যাপার নয়, বুঝতে পারছেন আশা করছি। রাইসা মিয়ে গেল, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, জি বুঝতে পেরেছি। আমি শোয়েবের থেকে সবটা শুনেই স্টেপ নিয়েছি সাইমনের বিরুদ্ধে। ও যা করেছে তা নিঃসন্দেহে নারী নির্যাতনের কেস হওয়ার মতোই অন্যায়। এমনি আইন বহির্ভূত কিছু করিনি আমি। আপনার উচিত ছিল সেই সময় মামলা করেননি। আপনারা আসলে এই ব্যাপারটাকে কোনো সিরিয়াস ইস্যুই মনে করেন না। যাই হোক, সেই মামলা এখন হলে এখনই ওকে কারাবাসে পাঠানো সম্ভব। কাঠখট্টা জবাবটা শুনে দমে গেল রাইসা, মুখ ফুটে আর প্রতিবাদ বেরোচ্ছে না। বাসা থেকে ভেবে এসেছিল উনিও সাদমানের মতোই শোয়েবের কোনো বন্ধু হবে, এখানে এসে যে বড় ভাই সম মানুষের মুখোমুখি পড়ে যাবে তাকে জানত। রাইসা ভেবেছিল শোয়েবের বন্ধু হলে বুঝিয়ে সুজিয়ে দ্রুত কাজ সেরে ফেলবে, অথচ এখানে এসে মুরব্বীদের ডায়লগ শুনতে হচ্ছে। নুহাস রাইসাকে বকাঝকা করেনি, ব্যাপারটা পরিষ্কার বুঝাতে চেয়েছে শুধু। তাতেই রাইসার প্রতিক্রিয়া দেখে মনে হলো বউটা সঠিক কথাই বলে। খড়খড়ে কণ্ঠটা নিয়ন্ত্রণে আনা উচিত। পরিস্থিতি সামাল দিতে নুহাস গলা খাকারি দিয়ে বলল, এরকম কাজ যদি শোয়েব করে থাকে, মামলা ওর নামেও হবে, ওকে আমি স্পেশালি ট্রিটমেন্ট দেব। রীতিমতো কাশি উঠে গেল শোয়েবের। সাদমান হাসতে শুরু করেছে তাকে দেখে, থেমে থেমে বলল, ভালো হয়েছে, সবসময় আমার পিছনে লেগে থাকলে এমনই হবে। রাইসাও ঘাবড়ানো ভাব কাটিয়ে হেসে ফেলেছে, সহজ হয়েছে একটু। হাসি থামিয়ে বলল, বুঝেছি আমি, এবার কেসটা ডিসমিস করে ফেলুন প্লিজ। সাইমনের মা আর ওর ওয়াইফ বাইরে দাঁড়িয়ে আছে। নুহাস বলল, জি, আপাতত সাইমনের কেস এখানেই সলভ করছে। মিস সানজিদার সাথে আমার কথা হয়েছে, উনিও চাচ্ছেন যত দ্রুত সম্ভব আমি যেন সাইমনকে ছেড়ে দেই। সাদমান বলল, এবার গিয়ে সাইমনকে বের করো ভাইয়া, নয়তো পুরোপুরি দেবদাস হওয়ার প্ল্যান করে ফেলেছে। সাদমানের তারা শুনে নুহাস নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পরপর শোয়েবকে বলল, তুমিও চলো। রাইসা বিস্মিত হয়ে বলল, উনি আবার কেন? শোয়েব চেয়ার ছেড়ে দাঁড়ালো, বলল, একটু কাজ আছে, শেষ করে চলে আসবো, তুমি বসো। সুস্মিকে রাইসার কোলে দিয়ে নুহাস ও শোয়েব চলে গেল। জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে যে কাস্টাডি রুমে রাখা হয়েছে সেটা আয়তনে বেশ ছোটই, ভেতর প্রবেশের দরজাটাও ছোট। নিচু হয়ে ভিতরে ঢুকতে হলো দুজনকে। এক কোণে বসা ছিল সাইমন। দরজার শব্দ পেয়ে উঠে দাঁড়ালো। আবসা অন্ধকারে ডুবে থাকা ঘরটায় হঠাৎ বাতি জ্বলে উঠতেই চোখে লাগলো বেশ। কিছু মুহূর্তের জন্য সবকিছু ঘোলাটে ঠেকল।
আশপাশটা দৃষ্টি সম্মুখে পরিষ্কার হতেই নুহাসের সাথে শোয়েবকে দেখে ভড়কে গেল সাইমন। জিজ্ঞেস করলো, আপনি? শোয়েবের হয়ে নুহাস জবাব দিল, হ্যাঁ, ও রাইসা এসেছে কেস তুলে নিতে। তোমার মা গিয়ে রাইসাকে অনুরোধ করেছে, তাই ওদের কথায় এখন তোমাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এর আগে কিছু শর্ত আছে। নিজের কানকে বিশ্বাস হলো না সাইমনের। সারাপর কথা শুনে মস্তিষ্কে যে আলোড়ন উঠেছিল তা মিয়ে গেল। পরের কথা শুনে ভাবল হয়তো কঠিন কিছুই হবে। কাস্টাডি রুমে থাকা ভাঙাচোরা কাঠের চেয়ারটায় সাইমনকে বসতে বলল নুহাস। এরপর শোয়েবকে উদ্দেশ্য করে বলল, তুমি শুরু করবে নাকি আমি? শোয়েব বলল, আইনের প্যাঁচগোছ অত আমার জানা নেই, তুমি শুরু করো, বাকিটুকু আমি বলবো। সাইমন হতাশ হয়ে মুখ দেখল দুজনের। শোয়েবের কথায় সম্মতি দিয়ে নুহাস বলল, তাহলে শুরু করি। আমার কিছু প্রশ্নের জবাব দাও সাইমন, তোমাকে জেলে কেন এনেছি? এহেন হ্যালিমার্কা কথাবার্তা শুনে বিভ্রান্ত হলো সাইমন, তবে সিদ্ধান্ত নিল সব ঠিকঠাক জবাব দেয়ার। এরপর যা হবে দেখা যাবে বলল, আমার বিরুদ্ধে কেস হয়েছে তাই? কিসের কেস? ঘৃণ অভিযোগটা উচ্চারণ করতেও মুখে বাঁধল তার। চরম বিতৃষ্ণা সত্ত্বেও বাধ্য হলো বলতে, নারী নির্যাতনের। গুড। নারী নির্যাতনটা আসলে কি সেটা তোমাকে বোঝানো লাগবে না আশা করি। তুমি যা যা করেছো এরপর ধারণা হয়ে যাওয়ার কথা। কথার মাঝে বাগড়া দিল শোয়েব। কিছু পুরুষ বিয়ে করে ঘরে বউ আনার সময় ভুলে যায় তারা জীবনসঙ্গী আনছে, কোনো ব্যবহার্য পণ্য নয়। যাদেরকে ফুলের মতো সযত্নে আগলে রাখা উচিত তাদেরকে পণ্যের মতো, ফার্নিচারের মতো ব্যবহার করাই এক কথায় নারী নির্যাতন। এর উপরে কোনো সংজ্ঞা নেই। সাইমন বিপরীতে কোনো জবাব দিতে পারল না। এই মুহূর্তে কাপুরুষ মনে হচ্ছে নিজেকে। এই অনুভবটা আগে তো কখনোই হয়নি। 2 সেকেন্ড সময় ব্যয় করে নীরবতা দিয়ে নুহাস বলল, এবার তোমাকে ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার এরকম অভিযোগ যেন না পাই, মনে থাকে যেন। শোয়েব বলল, দাঁড়াও, যদি মাথা না ঢোকে আমি ওকে স্পষ্ট কিছু কথা বলে দিতে চাই। সাইমন চোখ তুলে তাকালো শোয়েবের দিকে। সব আস্তে ধীরে এগিয়ে এলো তার দিকে। স্যারের হাতের ভর দিয়ে নিচু হলো। ক্ষোভের ঠেলায় হিসে বলল, রাইসা এখন শুধুমাত্রই তোমার অতীতে তোমরা কি ছিলে, কি হয়েছে এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার দরকার শুধু বর্তমান ও ভবিষ্যৎ। রাইসা এখন আমার বউ, আন্ডারস্ট্যান্ড? ও তোমার কেউ না মানে কেউ না। তোমার আশেপাশেও ঘেসবে না কোনোদিন। ক্ষমা চাওয়ার উদ্দেশ্যও না। আই হেট দিস। মনে রাখো, এমনটা দ্বিতীয়বার হলে আমি আর ভদ্রতা আর ধারব না। সাইমন অবাক হয়ে গেল। পুরোপুরি ভাবলো ক্ষমা চাওয়ার কথাটাও রাইসা শোয়েবকে বলে দিয়েছে। মস্তিষ্কে তালগোল পাকিয়ে গেল সব। নুহাস শোয়েবকে টেনে সরালো, বলল, রিল্যাক্স শোয়েব, ওর সুবুদ্ধি হলে নেক্সট টাইম কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। শোয়েব তপ্ত সার ঝাড়ল, সবেগে বলল, ব্যাপারটা ক্ষতির না ভাইয়া, ব্যাপার অন্য কিছু। রাইসা হাসি খুশি আছে, এর মধ্যে ও কেন গিয়ে ওর পুরনো ক্ষততে লবণ ছিটাতে যাবে? আমি জানি এই জিনিসটা রাইসার জন্য অস্বস্তির, এজন্য আমি চাই না ও কখনো রাইসার সামনে যাক। নুহাস সাইমনকে উদ্দেশ্য করে বলল, বুঝতে পেরেছ ওর কথা? তোমাকে ছেড়ে দেওয়ার প্রথম শর্ত, তুমি রাইসার সামনে যাবে না। সাইমন মাথা ঝুঁকিয়ে ফেলল, বলল, আমি যদি জানতাম আমার উপস্থিতি রাইসার পছন্দ না তাহলে কখনো যেতাম না। শোয়েব রুক্ষ স্বরে বলল, এখন তো জেনেছ, এরপর থেকে মাথায় রাখবে। আর দ্বিতীয় শর্ত বলুন। রাইসার সাথে যা করেছ সেটা সানজিদার সাথে করা যাবে না। তোমার আর তোমার মা দুজনের জন্য এই ওয়ার্নিং। সাইমন ভেবেচিন্তে বলল, আমি বুঝতে পেরেছি দোষ আমার ছিল, সাথে আমার মায়েরও ছিল। মায়ের কথায় হুজুগের বসে অনেক কিছুই করে ফেলেছি। এটা আমার মাথায় ঢুকেছে, মায়ের কথা মতো বউকে ট্রিট করা যাবে না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। দীর্ঘশ্বাস ফেলে বলল, সানজিদা আসলেই ভালো, খারাপ ছিলাম আমরা। অকারণে সানজিদাও দোষ ধরেছি, সানজিদারও। আসল কথা হলো আমার মা শাশুড়ি হিসেবে ছেলের বউকে সহ্য করতে পারছে না। মায়ের ধারণা রেখে এবার সানজিদার কথা ভাবা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সানজিদাকে নিয়ে আলাদা বাসায় উঠব। হাসি ফুটল নুহাস ও শোয়েবের মুখে। প্রশ্ন করে ফেলল তড়িৎ, মনের কথা নাকি আমাদের বুঝ দিচ্ছ? সাইমন বিপরীতে স্মিত হাসলো, উত্তর দিল, মনের কথাই। আপনাদের থেকে একটা শিক্ষা পেয়েছি, এই শিক্ষাটা জীবনে কাজে লাগানো উচিত। আমার তো লম্বা একটা সময় অন্ধকার কারাগারে কাটানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর একটা সুযোগ পাচ্ছি নিজের ভুল শোধরানোর। এটাকে এবার কাজে লাগাবো। নুহাস বলল, গুড। যদি নিজের ভুল বুঝতে পারো
তাহলে আমাদের সার্থকতা যেন। মেয়েদের জীবনটা অনেক সংক্ষিপ্ত গণ্ডিতে আটকে থাকে। বিয়ের আগে যাই হোক, বিয়ের পর ওদের জীবনের শুরু থেকে শেষ আমরা স্বামীরাই হই। আমাদের খেয়াল রাখে, আমাদের পরিবারের খেয়াল রাখে, সন্তান লালন পালন করে, নিজের কত শখ আহ্লাদ স্বপ্ন বিসর্জন দিয়ে দেয় সংসারের পেছনে। এর বিনিময়ে যদি আমরা সামান্য সম্মান আর যত্নটাই নিতে না পারি, তাহলে আর কি করলাম বলো? জাস্ট ভরণ পোষণ। স্ত্রীরা স্বামীদের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করে, পরিশ্রম, সময় দেয়, সেই বিনিময়ে আমরা শুধু ভরণ পোষণটা অনেক সামান্য। সাইমন মাথা নাড়ল ওপর নিচ। সাহেব বলল, এত কিছুর পরও সানজিদা তোমার পক্ষে ছাপাই গাইছে, তোমাকে বাঁচাতে চাইছে, ডিভোর্সের কথাটা শুধুমাত্র মুখে মুখে বলেছে, অন্তত আমার তাই মনে হচ্ছে। বাচ্চা কাচ্চাটা আসলে ব্যাপার না, চাইলে একটা অ্যাডাপ্ট করে নিতে পারবে, কিন্তু এমন বউ হারালে কাঁদতে হবে আড়ালে। সানজিদা থাকতে চাইলে রেখে দিও ওকে, যত্ন করে আগলে রেখো, কেমন? সাইমন হেসে বলল, অবশ্যই, অফকোর্স। যে জনমকার শিক্ষা পেয়েছি, এবার সারা জীবন এই শিক্ষা মেনে চলব, না মানলে আবার ধরে আনার অনুমতি দেওয়া রইল। কাস্টাডি রুম থেকে সাইমনকে সুস্থ স্বাভাবিকভাবে বের হতে দেখে হাফ ছেড়ে বাঁচল রাইসা। ভেবেছিল শোয়েব না ভেতরে গিয়ে আবার কিলিয়ে আসে, এই লোকের বিন্দুমাত্র বিশ্বাস নেই। সব কিছু যে ভালোই ভালো মিটেছে এই ঢের। নুহাস টেবিলের কাজটা এসে বলল, এবার বাইরে যাওয়া যাক। রাইসা ও সাদমান উঠে দাঁড়ালো। শোয়েব এসেই কোলে নিয়ে নিল সুস্মিকে। এরপর একে একে সবাই বেরিয়ে এলো থানার বাইরে। সানজিদা গাড়ির ভেতরে বসে আছে আর শামিমা বেরিয়ে পায়চারি করছে টানা। ছেলেকে দেখা মাত্র ছুটে এলেন তিনি, হাউমাউ করে বললেন, তুই ঠিক আছিস তো বাবা? ওরা কিছু করেনি তো? সাইমন সান্ত্বনা দিল স্রেফ, তাতেও উষ্ণতা নেই। নজর খুঁজছে সানজিদাকে। তখনই গাড়ির বাইরে বের হলো সে, চোখ জোড়ায় পানি টলমল করছে। এগিয়ে আসার প্রবল ইচ্ছা সত্ত্বেও থেমে রইল একই জায়গায়। সাইমন মাকে সরিয়ে সানজিদার দিকে এগিয়ে এলো, ঠিক ওর মুখোমুখি দাঁড়িয়ে কান ধরল, বলল, আই এম সরি, তোমার চেনা খারাপ। বিদঘুটে সাইমনকে আজ জেলের ভেতরেই ফেলে এসেছি, বাইরে হাওয়ায় এসে বদলে গেছি, ভেবে দেখো তো আমাকে কি মাফ করা যায়? সানজিদার চোখের কার্নিশে জমা পানিগুলো ঝরে পড়ল মাটিতে। হাসলো নাকি কাঁদলো বোঝা গেল না, তবে খুশি হয়েছে নিশ্চিত। স্বামী আর কান্না টান্না একদম বন্ধ। হাঁ করে চেয়ে রইলেন দুজনের দিকে, আর চারপাশের পরিস্থিতি অবলোকন করে হাসি ফুটে উঠেছে সকলের মুখে। বলা হয়ে থাকে, শেষ ভালো যার, সব ভালো তার, শুভ সমাপ্তি বুঝিয়ে এখেই বলে। শেষ পর্যন্ত সানজিদা ডিভোর্স দেয়নি সাইমনকে, বলেছে বাচ্চা একটা দত্তক নেবে, তবে সানজিদার পড়াশোনা শেষে। ডিভোর্স না দেওয়ার পেছনে উপযুক্ত কারণ হচ্ছে সাইমন সত্যি সত্যি বদলে ফেলেছে নিজেকে। সানজিদার কাছে এখনও সব কিছু স্বপ্ন মনে হয়। আগের সাইমন আর এখনকার সাইমনের মধ্যে যেন আকাশ পাতাল তফাত। আগের মতো কথায় কথায় রাগারাগি করে না, বরঞ্চ সানজিদার রাগারাগি করলে সে ভদ্রলোকের মতো চুপচাপ শোনে। একাধারে সানজিদার রাগ ঝাড়া শেষ হলে জিজ্ঞেস করে, চা খাবে? বানাবো। এরপর আর মেয়েটার পক্ষে রেখে থাকা সম্ভব হয় না। দিন কাটতে লাগলো বেজায় শান্তিতে। শুক্রবার ছুটির দিনটায় হয়তো দুজনে বাইরে ঘুরতে যায়, নয়তো দুজনে বাসায় মিলে রান্না করে। শামিমা নিজেকে বেশ শুধরেছেন, এখন আর ছেলের বউয়ের মাঝে বাগড়া দেন না, তবে স্বভাবসুলভ কাজগুলো উকি ঝুঁকি দেয় মাঝে মধ্যেই। এরপর ছেলের কড়া ধমক শুনে ক্ষান্ত হন তিনি। এত সব ঘটনায় কেটে গেছে 2.5 মাস। মাইশার প্রেগন্যান্সি 8.5 মাস চলছে, সময় ঘনিয়ে এসেছে প্রায়। রাইসার বর্ষার অবশ্য এখনও বেশ দেরি আছে। মাইশাকে এখন 24টা ঘন্টা চোখে চোখে রাখে মা ছেলে মিলে। ভয়ে ভয়ে থাকে বেশ, আর এই ভয়টাই সত্যি হলো সেদিন রাতে। সময় রাত 9:30। সিঁড়ি বেয়ে একা একাই নেমে এলো মাইশা। নির্জন ড্রয়িং রুম থেকে বেরিয়ে তাকে একা একা নামতে দেখে বলল, তুমি আবার একা একা নেমেছ? আমাকে ডাকতে বলেছিলাম না? মাইশা স্মিত হাসলো, বলল, আরে এই সামান্য একটুই তো, আমি পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। সিঁড়ির 3-4টি ধাপ উপর থেকে পা হড়কে গেল তার। ফ্লোরে আছড়ে পড়তে গগন বিদারের চিৎকারে বাতাস ভারী হয়ে উঠল। আকস্মিক দুর্ঘটনায় নির্জনের মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো।
মাইশার চিৎকারে টেকা দেয় রীতিমতো রক্তারক্তি কাণ্ড। হাত পা ঠান্ডা হয়ে এলো সকলের। কি করবে না করবে কিছুই মাথায় এলো না। নির্জনের সচেতন চিত্ত জানান দিল এখনই হসপিটালে নিতে হবে মাইশাকে। বাবাকে বলল, বাবা গাড়ি বের করে দ্রুত মাইশাকে হসপিটালে নিতে হবে। তোফায়েল মাথা নেড়ে দ্রুত বের হলেন বাসা থেকে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ডেকে নষ্ট করার মতো সময় একদমই নেই। যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে মাইশাকে। নির্জন কোলে তুলে ফেলল তাকে। সান্ত্বনা দিতে দিতে নিয়ে গেল বাড়ির বাইরে। নাজিয়ে গেলেন পিছু পিছু। গাড়ির ব্যাকসিটে মাইশাকে শুয়ে দিল নির্জন। নিজে বসলো মাথার কাছটায়। মাইশার মাথা কোলে রেখে হাত বুলাতে শুরু করলো। ততক্ষণে বেশ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে মাইশা। কাঁদতেও পারছে না, গঙ্গাচ্ছে শুধু। নাজিয়ে গিয়ে সামনে তোফায়েলের পাশের সিটে বসলেন। সবাই ঠিকঠাক বসতেই তোফায়েল গাড়ি স্টার্ট দিলেন। হসপিটালে এসে পৌঁছাতে আর এক হুলস্থুল। স্ট্রেচারে শোয়ানো মাইশা জ্ঞান হারিয়েছে আরও আগেই। ডক্টর কথা বলছে নির্জনের সাথে। রোগীর অবস্থা অবলোকন করে জানালেন ওনার ইমার্জেন্সি সি সেকশন করাতে হবে। নির্জন অস্থির হয়ে বলল, যা করে জলদি করুন, ও যেন সুস্থ থাকে। দেখুন, আমাদের সম্পূর্ণ চেষ্টা থাকবে, তবে বাকিটুকু আল্লাহর হাতে। আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ কি? এ নেগেটিভ, রেয়ার ব্লাড গ্রুপ ওনার। অনেক সময় ব্লাড ব্যাঙ্কও পাওয়া যায় না। আপনার ব্লাড জোগাড় করে রাখুন, আমরা ওনাকে ওটিতে নিচ্ছি। দুজন নার্স এসে মাইশার স্ট্রেচারটা নিয়ে গেল। এতক্ষণ নির্জনের হাতের মুঠোয় ছিল মাইশার হাতখানা। আস্তে আস্তে ছুটে গেল সেটা। দ্বিতীয়বার ধরতে গিয়েও হাত গুটিয়ে আনলো নির্জন। বুকখানা ধক করে উঠল। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে যেন। গাড়িতে বসে মাইশার মা বাবার কাছে কল করেছেন নাজিয়া। ইমরান ও নাজনীন এই রাত্রিবেলাতেই ছুটে এসেছেন হসপিটালে। বাবার কাছে খবর পেয়ে রাইসা আর শোয়েবও হাজির হয়েছে। রক্তের প্রয়োজন জানতে পেরেই রাইসা বলল, আমি দেবো মাইশাকে ব্লাড, আমার ব্লাড গ্রুপ সেম। ডাক্তার মানা করে দিলেন, সাফ সাফ জানালেন, সরি ম্যাম, গর্ভাবস্থায় ব্লাড ডোনেশন রিস্কের ব্যাপার। আমরা দুটো জীবন বাঁচাতে গিয়ে আরও দুটো জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। রাইসা বলল, তাহলে আমার বোন? সব বলল, শান্ত হ রাইসা, আমরা ব্লাড জোগাড় করে ফেলবো। আমরা পরিচিত সবাইকে জিজ্ঞেস করবো, দেখি কি করা যায়। ডক্টর বলল, দ্রুত করবেন, যত দ্রুত সম্ভব ওনার সি সেকশন করাতে হবে। মা ও বাচ্চা দুজনেই ঝুঁকিতে আছে। আমি আবারও বলছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তবে কোনো গ্যারান্টি দিচ্ছি না। নির্জনের পাগল পাড়া লাগছে নিজেকে, কিন্তু বিপদে দিশা হারালে চলবে না, নয়তো আরও বিপদ। যত দ্রুত সম্ভব মাইশার জন্য ব্লাড খুঁজতে হবে, সে ডক্টরকে জানালো। আপনি ওকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ, যা যা লাগবে আমি সব ব্যবস্থা করব। মা অথবা বাচ্চা দুজনের মধ্যে একজনকে বাঁচানো যেতে পারে। আপনি বলুন, আমরা পেশেন্টকে বাঁচাবো নাকি বাচ্চাকে? সময় যেন থমকে গেল হঠাৎ। নির্জন নিশ্চুপ হয়ে গেল। তা দেখে নাজনীন আগ বাড়িয়ে বলতে গেলেন, আমার মেয়েকে বাঁচান। কিন্তু কথাটা বলা হলো না। ইমরান ওনার হাত চেপে ধরে ফিরিয়ে এনেছেন। চাপা স্বরে বললেন, সিদ্ধান্ত নির্জনকে নিতে দাও। ডক্টর ওকে জিজ্ঞেস করেছে, দেখি ও আমার মেয়েকে বেছে নেয় নাকি নিজের সন্তানকে। এহেন জটিল অবস্থায় ইমরানের এমন কথায় প্রতিবাদ করলেন নাজনীন। এই সময় এসব কথা মনে আসে তোমার? কথায় কথা শুধু মেয়ে জামাইদের পরীক্ষায় নিতে চায় মন চায় তোমার? আরে আমাদের মেয়েটা মরতে বসেছে। আমাদের মেয়ে আর নির্জনের স্ত্রী, সিদ্ধান্ত ও নিবে। এরপর আর নাজনীন কিছু বলতে পারলেন না। অসহায় নজরে তাকালেন নির্জনের দিকে। এই মুহূর্তে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে নির্জন। নিজের সাথে নিজের যুদ্ধ, ভালোবাসার মানুষ আর নিজের সন্তান, নিজের অংশের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হয়তো প্রত্যেক পুরুষের জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ। নির্জন পুরোপুরি 1 মিনিট সময় ব্যয় করেনি, চোখ বুজে ভারী দম ফেলেছে। অতঃপর জিভে ঠোঁট ভিজে বলল, বাচ্চার মাকে বাঁচান, আমার বউকে বাঁচান, আমার ওকে দরকার। সিদ্ধান্ত শুনে ডক্টর চলে গেলেন সেখান থেকে। সি সেকশনের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আর নির্জন এ নেগেটিভ ব্লাডের খোঁজে সব ব্লাড ব্যাংকে ফোন করেছে। আত্মীয় স্বজনও বাদ রাখছে না। সবশেষে রক্ত মিলল। নির্জনের একজন কাজিনের একই ব্লাড গ্রুপ আছে। তাকে জানাতে সে রাত 11টা বাজে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। সময় পার হচ্ছে কচ্ছপের গতিতে। কয়েকটা মিনিট যেন এক একটা ঘন্টা। নির্জন অস্থির হয়ে আছে। একটু পরপর ওটির সামনে থেকে ঘুরে আসছে। ঘড়ির কাঁটা গুনে গুনে রাত্রি 1টার ঘরে পৌঁছালো। এক নবজাতকের কান্নার আওয়াজ পাওয়া গেল। তখনই উত্তেজনায় বসা থেকে দাঁড়িয়ে গেল সকলে।
নির্জন শুকনো ঢোক গেল, বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে বাচ্চা বেঁচে আছে, তাহলে কি মাইশা? আর ভাবতে পারল না নির্জন। শীতল স্রোত বয়ে গেল মেরুদণ্ডে। পল্লব ঝাপটে তাকালো অপারেশন থিয়েটারের দরজায়। কিছুটা সময় পর নার্স বের হলো, মোটা তোয়ালেতে পেঁচানো একটা নরম তুলতুলে পুতুল সমেত। নির্জনের সামনে এসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার তালুকদার, আপনার মেয়ে হয়েছে আর আপনার ওয়াইফও সুস্থ আছে। নির্জনের বুকের ওপর থেকে যেন অনেক বড় একটা পাথর নেমে গেল। হাফ ছেড়ে তাকালো বাবুর দিকে। কেউ ভালো মতো লক্ষ্য করলে হয়তো দেখত এক ফোঁটা জল গড়াগড়ি খেয়েছিল মেঝেতে। তবে কারো মনোযোগ তো পড়েনি। মুহূর্তের ব্যবধানে সকলের মনোযোগের মধ্যমণি হয়ে গেল বাচ্চাটা। নার্স বাবুকে নির্জনের কোলে দিয়ে চলে যেতে নিয়েছিল। নির্জন ডেকে জিজ্ঞেস করল, আমার ওয়াইফের সাথে কখন দেখা করতে পারবো? নার্স স্মিত হেসে জানালো, সি সেকশন সাকসেসফুল হয়েছে। আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। আমরা রাতের মধ্যে পেশেন্টকে কেবিনে শিফট করে দিব, এরপর দেখা করতে পারবেন। নির্জন মাথা নেড়ে বাবুর দিকে তাকালো। কান্না থেমেছে মহাশয়ার। টুকটুক করে চেয়ে আসছে বাপের দিকে। সময়ের আগে আগে দুনিয়াতে আসা, এমনিতেই একটুখানি সাইজের হয়েছে, তার উপর গুটিয়ে রয়েছে একবারে। নির্জন ভালো মতো পরখ করলো বাবুর মুখটা। নাক মুখ সব বাপের কার্বন কপি, শুধু চোখটাই পেয়েছে মায়ের মতো বড় বড়, যেটা দিয়ে খুব অবাক হয়ে দেখছে বাইরের জগৎটা। বাবুকে কোলে নেওয়ার জন্য সবাই নির্জনকে ঘিরে ধরল। সব নির্জনকে বলল, নির্জন আজান দাও বাবুর কানে। নির্জন আজান দিল বাবুর কানে। এরপর তাকে রাইসার হাতে দিয়ে ওটির কাছে গেল, অন্তত এক ঝলক মাইশাকে দেখার জন্য। নার্স দরজাটা লাগানোর আগে কেবল দূর থেকে দেখতে পারলো একটু। চোখ বুজে শুয়ে আছে মাইশা, এখনো জ্ঞান ফেরেনি সম্ভবত। হাতে ক্যানোলা লাগানো, ব্যাস। এরপরে বন্ধ হলো ওটির দরজা। নির্জন ফিরে এলো বাকিদের কাছে। মাইশা সুস্থ আছে শুনেই সবাই স্বস্তি পেয়েছে। আপাতত বাবুকে নিয়ে মাতামাতি করছে, কার মতো হয়েছে কার না হয়েছে সবই। নির্জন ফিরে আসতেই সব তাকে বলল, দেখতে পেরেছ মাইশাকে? নির্জন ওপর নিচ মাথা ঝাঁকালো, বলল, ভাগ্যিস দুজনই সুস্থ আছে, না হলে আমার যে কি হতো। জানি একদিনে যা অবস্থা হয়েছে তোমার। নির্জন হাত বুলালো নিজের এলোমেলো চুলে, পুনরায় কোলে নিল বাবুকে। 8.5 মাসে বাবু পৃথিবীতে এসেছে, যার কোনো অনেক সাবধান বাণী শুনতে হলো। আপাতত কয়েকদিন খুব সামলে রাখতে হবে বাবুকে। রাত 2:30টার দিকে জ্ঞান ফেরার পর মাইশাকে কেবিনে শিফট করা হলো। বেডের ওপর ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে পড়ে আছে সে। চোখ মুখের অবস্থা বেহাল। বিশাল এক তুফান গিয়েছে তার ওপর। সবার আগে বাবুকে কোলে নিয়ে কেবিনের ভেতর ঢুকলো নির্জন। শব্দ পেয়ে চোখ খুলে তাকালো মাইশা। মলিন হাসলো তৎক্ষণাৎ। ধীর স্বরে বলল, নির্জন, আপনি চেয়েছিলেন মেয়ে হোক, দেখুন আমাদের মেয়ে হয়েছে। নির্জন এসে দাঁড়ালো বেডের পাশের চেয়ারটায়। মাইশা পুনরায় বলল, বাবুকে একটু আমার কোলে দিন। নির্জন অতি সাবধানে বাবুকে মাইশার বুকের উপর রাখলো, অতঃপর গভীর চুম্বন বসালো মাইশার ললাটে। বাকিরা ঢোকার আগেই তার সমগ্র মুখশ্রী জুড়ে চুমু দিলে ইচ্ছে মতো। কান্নার দমক থামিয়ে কম্পিত স্বরে বলল, তুমি সুস্থভাবে আমার কাছে ফিরে এসেছ, এটাই আমার জন্য অনেক। যা তুফান গিয়েছে, মানা করেছিলাম না তোমাকে, আমার কথাই শুনলে না তুমি। দেখলে ঘটে গেল এক দুর্ঘটনা, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো ভেবেছো একবার? মাইশা আস্তে আস্তে হাতটা তুললো বেডের থেকে, নির্জনের হাতের উপর রাখলো। স্মিত হেসে বলল, এত জলদি আপনাকে শান্তি দিয়ে আমি পালাচ্ছি না মশাই। সারা জীবনের জন্য হাত ধরেছেন, আমিও সারা জীবন থাকবো আপনাকে জ্বালানোর জন্য মিস্টার সাদা পান্ডা। মাইশা নিজের অবিবাহিত জীবনে 2 দিন মাত্র নির্জনের চোখে পানি দেখেছে। একবার বাবু হওয়ার খবর পেয়ে, আর দ্বিতীয়বার বাবু হওয়ার পর। এই দুটো দিনই তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন সার্থক তার। নির্জন মাইশার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এভাবে ফাঁকি দিয়ে পালানোর বুদ্ধি আর কোনোদিন করো না। আর গেল আমাকে সাথে নিয়ে যেও, জানো তো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। মাইশা ঠোঁট উল্টে বলল, আমি কোথায় পালানোর প্ল্যান করলাম? সব আপনার মেয়ের দোষ। পৃথিবীতে আসার তাড়াহুড়ো ছিল তার, এই দেখুন এখন এসেছে আর শান্ত হয়ে গেছে। হবেই তো, মা বাবা দুজনেই সাথে আছে যে তার। রাইসার কণ্ঠস্বর পেয়ে নির্জন খানিক সরে দাঁড়ালো। এরপরই একে একে ভেতরে এলো সবাই। খোঁজ খবর নিল, মাইশার আলাপে ব্যস্ত হলো।
মাইশার বাবু হওয়ার 4 মাস পর রাইসার বাবু হয়েছে। তবে রাইসার বেলায় সব কিছু ঠিকঠাক ছিল, তবুও শোয়েবের উদ্বেগে শেষ ছিল না। প্রথম বাচ্চার বেলায় কিছু মুহূর্ত, কিছু অনুভূতি থেকে বঞ্চিত হয়েছিল শোয়েব। এবার রাইসা পূরণ করলো সব কিছু, গোটা প্রেগন্যান্সি জার্নি থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত। রাইসার ছেলে হয়েছে, তাদের ঘরে একটা মেয়ে ছিল, এরপর একটা ছেলে হয়েছে, একদম পরিপূর্ণ পরিবার। রাইসা ও বর্ষার প্রেগন্যান্সির খবর যেমন একসাথে শোনা গিয়েছিল, সেরকম বাবু হলো প্রায় কাছাকাছি সময়ে। রাইসার 1 সপ্তাহ পর বর্ষার বাবু হলো, তাও টুইন, একটা ছেলে একটা মেয়ে। সাদমান বর্ষার 2টো বাচ্চার আকিকার দিন সন্ধ্যায় বাকিরা হাজির হলো তাদের বাসায়। রাইসা অসুস্থ থাকে, বাবু হওয়ার দিন তাদেরকে দেখতে পারেনি। একটু সুস্থ হওয়ার পরই চলে এসেছে সবাই মিলে। নির্জন নিজের মেয়ের নাম রেখেছে নিঝুম। শোয়েব, রাইসা ছেলের নাম রাখা হয়েছে রুশান। সাদমানের ছেলের নাম বর্ষণ আর মেয়ের নাম সাবা। 3টে পরিবার একসাথে মিলতেই বাচ্চা কাচ্চাতেই যেন ঘর পরিপূর্ণ। এখনও সবগুলো ছোট ছোট বিছানায় শুয়ে শুয়ে আঙুল চুষতে পারে শুধু। সুস্মির সবাইকে একসাথে দেখে খুব উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে লাফাতে শুরু করলো, বলছে, কতগুলো বাবু? রাইসা হাসলো, বলল, হ্যাঁ অনেকগুলো বাবু। সবগুলো তোমার ভাই বোন, দেখেছ কতগুলো বাবুর বড় বোন তুমি, অনেক দায়িত্ব তোমার, তাই না আম্মু? সুস্মি গভীর চিন্তায় ভাবলো কিছু একটা, এরপর জিজ্ঞেস করলো, দায়িত্ব কি আম্মু? রাইসা উত্তর দিল, দায়িত্ব বলতে ওদের খেয়াল রাখতে হবে তোমার। বাবুরা শিশি দিলে ভেজা কাঁথাও বদলাতে হবে, বুঝেছ? ওরা কাঁথা ভিজবে কেন? ওদের বাথরুমে পাতাবা? না না না, দায়পাল পালাবা আমার মতো। সবাই হেসে উঠল সুস্মির কথায়। সবাই এসে হাত রাখলো সাদমানের কাঁধে, পৈশাচিক হেসে বলল, আমার 2টো বাচ্চা, একটা মাথায় চড়ে ঘুরবে আর একটা কোলে চড়ে ঘুরবে বলে খুব ঘ্যানাচ্ছিলি, তাই না? দেখ তোরও 2টা হয়েছে, আমার তো অন্তত একটা বড় হয়ে গেছে, একটু একটু বুঝদার হয়েছে। তোর তো টুইন, একটা ঘুম পাড়িবে আর একটা এসে চুল ছিঁড়বে, দ্বিতীয়টাকে ঘুম পাড়িবে আর একটা জেগে উঠে চুল ছিঁড়বে, এবার সব ঠিকঠাক? সাদমান কটমট করে বলল, শালা তোর একটা ব্রিটিশ মুখ, যেটা খুললেই আমার বিপদ। যদি সত্যি সত্যি তোর মুখের কথা ফলেছে তো দেখিস তোর একটাই আবার 2টোর থেকে ডাবল ব্রিটিশ বেরোবে, আর আমার ব্রিটিশ ছেলের বউ করে আমি তোর মেয়েকে আনবো। নির্জন বলল, বাপরে বাপ, জন্ম না হতেই বিয়ে ঠিক হয়ে গেল দেখছি। রুশানের কপাল, জন্ম হতে না হতেই বউ পেয়ে যাচ্ছে। সাদমান প্রতিবাদ করে বলল, ইস, শোয়েবের ছেলে শোয়েবের মতো ব্রিটিশ হলে আমি মেয়ে বিয়ে দেব না। এই নিয়ে ভালো মতো তর্ক বিতর্ক বাঁধলো দুজনের। সাদমানের বেডরুমটা তাদের আড্ডায় গমগম করছে। বর্ষা বেশ শান্ত হয়ে আছে, বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছে, তার পাশে চামচ বাচ্চা 2টো পাশাপাশি শুয়ে আছে। বর্ষণ সবার পাশে নিঝুম ও রুশানকে শুয়ে রেখেছে, আর সুস্মি তাদের পায়ের কাছে বসে নিজের 4টা ভাই বোনকে মনোযোগ দিয়ে দেখছে আর ভাবছে, ওদের হাত পা চোখ মুখ এত ছোট ছোট কেন? বিছানার অপর পাশে রাইসা রয়েছে। রাইসার সামনে মাইশা, শোয়েব, সাদমান নির্জন চেয়ারে বসা। শোয়েব এক ফাঁকে বলল, বিয়ে শাদী সংসার হওয়ার পর এমনিতে দেখা সাক্ষাৎ হয় না, এখন বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরও সামলাও, কত বছর পর পর যে দেখা হবে। মাইশা ফোরন কাটলো মাছ দিয়ে, রাইসা আপু, বর্ষা আপু, তোমাদেরকে কিছু বলতে চাচ্ছে ওরা। বর্ষা মুখ বেঁকিয়ে বলল, বুঝতে পেরেছি আমরা মনে হয় বেঁধে রাখি ওদের। সাদমান চিপ কেটে বলল, আরে না না, আমি এমন কথা বলতে পারি বলো, তুমি ছাড়া আর কেউ আছে আমার? সব গলা উঁচিয়ে ডাকতে লাগলো, আন্টি। সাদমান ঝাড়ি মেরে বলল, এই তুই চুপ কর, সবসময় ঝামেলা পাকানোর ধান্দায় থাকিস। আমি ইহানের বোনকে বিয়ে করেছি, তাই আমার জীবনে ভিলেন হওয়ার কথা ছিল ইহানের, কিন্তু দুর্ভাগ্যক্রমে তুই হয়ে গেলি ভিলেন। বর্ষা রেগে বলল, এই সবসময় আমার ভাইকে টানবে না বলে দিচ্ছি। সাদমান থেমে গেল, না, বইয়ের জন্য তার আর শান্তিতে মুখ খোলা হবে না। ভাইয়ের ব্যাপারে তো কিছু শুনতেই পারে না। অবশ্য ভাইও সেরকমই। হঠাৎ কিছু একটা মনে পড়তে সাদমান বলল, গাইস, একটা জিনিস লক্ষ্য করেছ? সকলে কৌতূহলেও সমস্যা জিজ্ঞেস করলো, কি? আমাদের কারো বিয়েই স্বাভাবিকভাবে হয়নি, সবগুলো বিয়েই একটা না একটা ক্যাচাল করে হয়েছে। নির্জন, মাইশার, শোয়েব, রাইসা মুখ দেখাদেখি করলো। সাদমানের কথায় ভুল নেই, সম্পূর্ণ এলোমেলো সম্পর্ক থেকে স্বাভাবিক দাম্পত্য জীবনে এসেছে তারা। সুতরাং বোঝা গেল সম্পর্ক কিভাবে করেছে সেটা ব্যাপার নয়, ব্যাপার হলো সম্পর্কটাকে সারা জীবন টিকে রাখা। গল্পের সূচনাটা আসল নয়, গল্পের সুন্দর সমাপ্তিটাই আসল। তবে জীবনের শেষ দিন অবধি সমাপ্তি নির্ধারণ করা দেয়।
জীবনের এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছর, এক একটা ঘটনা, এক একটা পদক্ষেপ প্রতিনিয়ত নতুন গল্পের জন্ম দেয়। মলিন জীবনের গল্পকে রঙিন করতে হঠাৎ করে আগমন হয় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার, অনাকাঙ্ক্ষিত মানুষের। এরপর মোড় ঘুরে যায় জীবনের। সমাপ্তি থেকে নতুন সূচনা হয়ে যায় গল্পের। মানুষ শিখে যায় নতুন করে বাঁচতে, নতুন করে ভালোবাসতে। বদ্ধ ঘরটায় হুট করে যেন এক ঝাঁক পাখির আগমন ঘটেছে। তাদের কলকাকলিতে ঘরখানা মুখর, তবে বাইরের পরিবেশ শান্ত। বছর ঘুরে আবার হেমন্ত এসেছে। শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। হিমশীতল বাতাস বইছে। তারা ফিসফিসিয়ে জানিয়ে গেল, জীবনের প্রতি পাতায় পাতায় নিত্য নতুন রচনা। কারো গল্পের সমাপ্তি পাতাতেই লুকিয়ে নব্য সূচনা। সমাপ্ত। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক দিন থেকে এই গল্পটা সাপোর্ট করার জন্য। আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে এত বড় গল্প শোনার জন্য, তবে গল্পটা অনেক ভালো ছিল। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আগামীকাল নতুন গল্প আসবে। সবার কাছে অনুরোধ, সবাই সেই গল্পটা সাপোর্ট করবেন। নতুন গল্পটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, অনেক ভালো থাকবেন।